মামলা কমবে, মামলা বাড়তে থাকবে না। এক্সিস্টিং যে মামলা আছে, বিচার আর নতুন করে মামলা হবে না, বিচার খাইয়ে না খাইয়ে খালি নিষ্পত্তি করবে, তাতেও 40 বছর লাগবে এই মামলা শেষ হতে। কেন আমাদের পদ ক্রিয়েশনের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ের কাছে আমরা চাইলে 100টা ছেলে 3টে পদ ছাড় দেন, ধরে রাখি ওরা পদ দেয় না। ওনারা স্যার একটা বিধিমালা করছেন যেখানে পদ সৃজনের ক্ষমতা এখন সুপ্রিম কোর্টের। এই ক্ষমতা আসার পরেই মানে এক মিটিং এ 230টা পদ সৃষ্টি হয়েছে। এটা যে বিচার বিভাগের জন্য যে মানে কতটা আপনার এরপরে লিগাল এইড আইনে কিছু কিছু আইন বাধ্যতামূলক বলছে যে লিগাল এইড এটা আসতে হবে, লিগাল এইড নিষ্পত্তি। হুম, অবশ্যই ভালো হয়েছে। সমালোচনা করতেছে উকিলদের মামলা কমবে এই কারণে। হ্যাঁ, স্বাভাবিক তাদের স্বার্থে লাগবে। মানে আমরা তো দেখি, আমি যৌতুক মামলাতে আমি জীবনে কন্টেস্টিং যৌতুক মামলা সাজাতে পারছি কিনা আমার মনে হয়। সব কি নিয়ে মানে মানে কি মামলা বলেন, কি নিয়ে তৈরি, যৌতুকটা কেন তৈরি হয় কেন, বিবাহ বিচ্ছেদ হয়তোবা মানে একজনের পরকীয়া, পারিবারিক মানে দাম্পত্য কলহ, শ্বশুর শাশুড়ির সাথে বনে না, ননদের সাথে বনে না, এই রিলেটেড, এটা কোথায় গিয়ে পরিণত হয় যৌতুকে। তাহলে এটার সমাধান কি, এটার সমাধান কি, কি চাই গ্রামগঞ্জের কি, কাবিনের টাকা নিয়ে তুমি আলাদা বাচ্চার ভরণ পোষণ দাও, এটার জন্য তো যৌতুক মামলার দরকার নেই। আবার এইটার জন্য আপনি কোর্টে মামলা করবেন, কোর্টে মামলা করলে যে প্রসিডিউর আপনার আর্জি দাখিল করা লাগবে, ও জবাব দিবে, এরপরে আপনি আর্জি সমর্থনে সাক্ষী দিবেন, ও জেরা করবে, ও আবার সাক্ষী দিবে, জেরা করবে, 3-4 বছর। এই সিম্পল একটা বিষয়, কি সংসার করবা কি করবা না, সংসার করবো না তাহলে কি চাও, আর তো কিছু না এখানে, কি চাও তাহলে আমার আমার কাবিনের টাকা দিয়ে দেন, সিম্পল কি বলা হয় যে তুমি কাবিনের টাকা দিয়ে দাও, এটার জন্য কয় বছর, 5 বছর। এখন মানে বুঝতে পারতেছেন, এরা একটা 5 লাখ টাকা পর্যন্ত, 5 লাখ পর্যন্ত এরকমের 9 ধরনের মানে মামলা আপনার করেছে, 9 বা 8 ধরনের মামলা, যে আগে কোথায় যেতে হবে, লিগালে যেতে হবে, লিগালে যেতে হবে। পিওর যৌতুকের মামলা যদি আমরা দেখি তাহলে তো আমরা আপোষ হাতও দেবো না, আপোষ হলে হলে না হলে বলে ঠিক আছে মামলা করুন, তার শাস্তি হওয়া উচিত। বাট পিওর যৌতুকটা আসলে আমরা পাইনি, যুগ পাল্টাইছে, যুগ পাল্টাইছে, একবারে পিওর যৌতুকের জন্য যে তোর বাপের বাড়িতে জমি এনে দে, টাকা এনে দে, এটা আসলে খুবই কম, নাই আমি বলছি না, বুঝলেন? খুব কম, খুব কম। আগে হতো, এখন মানে নাই বললে আমার দেখবেন যে লাইভ বলতেছি না বলে নাই, যে এটা কম থাকতে পারে, যেটা হয়তো আমার কোর্টে আসে না এরকম। কিন্তু তো এই যে বিষয়গুলো যে মারাত্মক একটা চেঞ্জ আসছে, এরপরে দায়রা আদালত গুলো পৃথক, মানে একই সাথে আপনার কি করে সিভিল, একই সাথে ক্রিমিনাল, তখন সিভিল আলাদা টাইমই পায় না, বেশিরভাগ ক্ষেত্রে সপ্তাহে একদিন সিভিলের জন্য বরাদ্দ থাকে, তাহলে হবে আসলে তো মানুষ সিভিল রেমেডি। হ্যাঁ, এবারে একই কোর্ট সিভিল মামলা দেখে, পারিবারিক মামলা দেখে, মানে তাহলে পারিবারিক গুলো যদি ডেডিকেটেড পারিবারিক আদালত হয়, ডেডিকেটেড পারিবারিক আদালত মানে কি, যেখানে পারিবারিক মামলা বাদে অন্য কোনো মামলা হবে না, আপনি নিষ্পত্তি মানে একই দেখেন, পারিবারিক মামলাগুলো প্রথমে কোথায় যাবে, লিগেল এডে, লিগেল এডে একটা চাকুনি আমরা দিলাম, মানে মিনিমাম 50%, আমি তো লিগেল এড অফিসে ছিলাম আমি জানি, মিনিমাম 50 থেকে 60% মামলা কোথায় লিগেল এডেই শেষ হয়ে যাবে, বাকি 40 আসবে, সেই 40ও 6 মাস 1 বছরের মধ্যে নিষ্পত্তি হবে, মানুষ দ্রুত আপনার পাবে, রেমেডি পাবে। এই কাজটা যে করছে এটা অনেক অনেক সব, এরা একটা কি ওখানে পরে বাদ দিচ্ছে কিনা আমি সঠিক মানে জানি না, যে ওই 5 লাখ টাকা পর্যন্ত আর ছিল, 5 লাখ টাকা পর্যন্ত হলে প্রজ্ঞাপন করছে, ওই প্রজ্ঞাপন হয়ে গেছে, সে প্রজ্ঞাপন এনআই একটা আছে কিনা আমি জানি না, নাও না থাকার সম্ভাবনা বেশি, কারণ ওইটা পরে খুব করছে এনআই একটা যাতে না রাখা হয়। মানে নিয়ম করছিল যে এনআই একটা 5 লাখ টাকা পর্যন্ত চেক হইলে প্রথমে আলোচনার মাধ্যমে আপনার করবে। তো এটা মানে সম্ভবত এটা বাদ দিছে সম্ভবত, এটা মানে প্রয়োজন, পিডিএম সঙ্গে দিয়ে রয়েছে। আচ্ছা, তাহলে এই এক হলো আইন পূর্ণতা নিয়ে এই অবস্থা, 50 টাকা দিয়ে পর্যন্ত চলে আসছি আমরা, মনে আছে কথাগুলো, কোথা থেকে আসছি আমরা, 50 টাকা, যে এখানে টাকার পরিমাণ বাড়ানো উচিত, প্রয়োজন ছিল। আর কি হ্যাঁ, হ্যাঁ,
তিনি আসলে ওই বিবাদী জেলে থেকে তার কোনো লাভ নেই, তার দরকার নেই। এবার সে টাকা দিতে পারবে, সেক্ষেত্রে বাদী রেমিডি কিছু নাই, আইনি কিছু নাই। হ্যাঁ, সে যদি তার যদি কিছু নাই থাকে, তাহলে এখানে তাকে আটক রাখা হচ্ছে কোন উদ্দেশ্যে? টাকা উদ্দেশ্যে। এখন যদি মানে কিছু না থাকে, তাহলে ওই পরিমাণে ওই সিভিল জেল খেটে সেই হয়ে যাবে। হুম। ঠিক আছে, সেটা মানে পরের বিষয় যে ওয়েলফেয়ার স্টেটের রাষ্ট্র দায়িত্ব নেবে কিনা এখন পর্যন্ত নাই। অ্যাটাচমেন্ট বিফোর জাজমেন্ট আসছে এখন। অ্যাটাচমেন্ট বিফোর জাজমেন্ট কনসেপ্ট ক্লিয়ার। এখন এটার পরে কি অ্যাটাচমেন্ট বিফোর জাজমেন্ট আর পড়তে হবে? ওয়ালাইকুম সালাম। আসেন, কেন পড়তে হবে না? মানে এখানকার মূল বিষয় হলো এটা, যে প্রথমে তাকে কি করা হবে? কারণ দর্শানো হবে যে কেন তোমার কাছ থেকে জামানত দেখা হবে না। যদি জামানত দিতে মানে আদালতকে সন্তুষ্ট করতে ব্যর্থ হয় বা জামানত দিতে ব্যর্থ হয়, তখনই তার কাছ থেকে কি রাখা হবে? সিকিউরিটি, মানে তার প্রপার্টি অ্যাটাচ করা হবে। বুঝতে পারছেন? আচ্ছা, 6 নম্বরটা পড়েন, তাহলে বুঝতে পারবেন। বিধি 6। বুঝতে পারছি। মানে ওই যে এখন একটু পড়ি আমরা কম্পেয়ার করার জন্য, ভালোভাবে পড়তে হবে। ওইখানে কয়টা কারণে মানে অ্যারেস্ট বিফোর জাজমেন্ট করতো? কয়টা কারণ? তিনটা। তিনটা কি কি ছিল? যে ও প্রসেসারাই চলবে, প্রসেসারাই চলবে। আরেকটা কি ছিল? যে বাদীর মামলাটাকে বিলম্বিত করবে। আরেকটা ছিল কি? যে তার বিরুদ্ধে যে রায় হবে সে রায়টা বাধাগ্রস্ত করা। এখন দেখেন এখানে কিন্তু একটা কারণ, দ্যাট দ্য ডিফেন্ডেন্ট উইথ ইন্টেন্ট টু অবস্ট্রাক্ট অর ডিলে দ্য এক্সিকিউশন। মানে ছিল তিনটা, এখানে কয়টা? একটা। বুঝতে পারছেন না পারেন নাই? কে কে বোঝে নাই? ওইখানে শুরুতে কয়টা উদ্দেশ্য ছিল? তিনটা। আর এখানে উদ্দেশ্য কয়টা? একটা। কোন উদ্দেশ্য? ডিলে এনি ডিক্রি দ্যাট মে বি পাসড এগেইনস্ট হিম। এই উদ্দেশ্যে কি করবে? অ্যাবাউট টু ডিসপোজ অফ দ্য হোল অফ এনি পার্ট অফ দ্য প্রপার্টি, টু রিমুভ দ্য হোল অফ প্রপার্টি। এখানে যেহেতু সম্পত্তি রিলেটেড, এখানে কি পালায় যাওয়ার কোনো বিষয় আছে? কারণ ওরে অ্যারেস্ট করতেছি না। ওইখানে ছিল কয়টা? সে পালাইয়া যাবে বা অলরেডি পালাইয়া গেছে অথবা বাংলাদেশ ত্যাগ করবে, ওই জিনিসগুলো কি এখানে আছে? এখানে শুধু কোন কোন রিলেটেড? সম্পত্তি রিলেটেড, যে সম্পত্তি সে হস্তান্তর করবে বা সম্পত্তিটাকে সে রিমুভ করে ফেলবে, সরাই ফেলবে। বুঝতে পারছি না পারি নাই? আচ্ছা, তাহলে 5 গেল, 6 গেল, 7। মুড অফ মেকিং অ্যাটাচমেন্ট, যখন আপনি অ্যাটাচ করবেন এর পদ্ধতি কি? ঠিক আছে, ডিক্রি জারিতে যে মানে ক্রোকের যে পদ্ধতি ফলো করা হয়, এখানেও একই পদ্ধতি ফলো করতে হবে। আচ্ছা, এরপরে আসেন 8-এ বলছে ইনভেস্টিগেশন। এটা কি? এটা হয় কি অনেক সময় একজনের প্রপার্টির পরিবর্তে অন্য একজনের প্রপার্টি আপনার অ্যাটাচ করার ঘটনা ঘটতে পারে। সেই ক্ষেত্রে যদি কোনো আপত্তি হয়, তাহলে আদালত সেই আপত্তিটাকে কি করবে? তদন্ত করবে। আচ্ছা, এরপরে দেখেন 9, এগুলো নিজেরা পড়বেন। 9, রিমুভাল অফ অ্যাটাচমেন্ট হোয়েন সিকিউরিটি ফার্নিশড অর সুট ডিসমিসড। যদি সে জামানত দেয়, তাহলে কি আমার আর ইয়ে লাগবে? প্রপার্টি প্রয়োগ করবো? অথবা মূল মামলায় যদি খারিজ হয়ে যায়, তাহলে আর অ্যাটাচ করার তো কিছু নাই।
বুঝছি। এমসিকিউ আসতে পারে যে আপনার কখন এই অ্যাটাচমেন্ট করা হবে, রিমুভ করা হবে, কখন করব? একটা হলো যে যদি সে জামানত দেয়, আর যদি মূল মামলা খারিজ হয়ে যায়। ক্লিয়ার? আচ্ছা, এরপরে আসেন 12, এগ্রিকালচারাল প্রডিউস নট অ্যাটাচেবল বিফোর জাজমেন্ট। এগুলো পরীক্ষায় আসে যে কোন কোন সম্পত্তি আপনার অ্যাটাচ করা যায় না। এরপরে 13, স্মল কজ কোড নট টু অ্যাটাচ ইমুভেবল প্রপার্টি। স্মল কজ কোড কি অ্যাটাচ করবে না? ইমুভেবল প্রপার্টি অ্যাটাচ করবে না। বুঝতে পারছি? ওকে, তাহলে কোনটা পড়লাম? অ্যাটাচমেন্ট বিফোর জাজমেন্ট আর অ্যারেস্ট বিফোর জাজমেন্ট। থিম ক্লিয়ার? কঠিন কিছু? এগুলা মূল মামলার স্টেজের সাথে আছে না নাই? মূল মামলার স্টেজে নাই। এটা প্রয়োজন হতেও পারে, না হতে পারে। মূল মামলার স্টেজ আমার 20 পর্যন্ত শেষ, রায় রায় হয়ে যাবে। এবার ডিগ্রি 21-এ ডিগ্রি এক্সিকিউশন লাগতেও পারে, নাও লাগতে পারে। ভালো মানুষ হলে তো আদালতের আদেশ মান্য করবে। এরপরে আসি আমরা ইনজাংশন। ইনজাংশন 39। পল্টন টাওয়ারে 9:30। এখানে ইংরেজিতে পড়তে হবে, মানে কেউ নাই এমন নাই যে ইংরেজি পারেন না। কি কি পড়তে হবে? খুব সহজ জিনিস। ইনজাংশনের আমাদের দুইটা রুল আছে, মূল রুল। একটা হচ্ছে 1 আর একটা হচ্ছে 2। ইনজাংশন রিলেটেড প্রথম কিছু কথাবার্তা বলি। ইনজাংশন বলতে আমরা শুনি খালি নিষেধাজ্ঞা। নিষেধাজ্ঞা বলতে আমাদের মনে হয় কইরো না, ধরো না, ছুঁয়ো না, মানে সব না না না। আসলে ইনজাংশনের বেসিক অর্থটা হচ্ছে, ইনজাংশন হচ্ছে আদালতের একটা আদেশ যার দ্বারা কোনো ব্যক্তি যে কাজ করতে বাধ্য তাকে সেটা করতে হবে, আর যেটা সে করতে পারে না সেটা করা থেকে তাকে বিরত রাখা। বুঝতে পারছি? তাহলে আমাদের মাথায় শুধু নেগেটিভটা কাজ করে, আমাদের পজিটিভটা কাজ করে না। মানে কোন পজিটিভ? যে ম্যান্ডেটরি ইনজাংশন যেটা আছে, বাধ্যতামূলক নিষেধাজ্ঞা। এটা কি? এটা হলো যে কাজটা করতে পারে বা করা উচিত তাকে সেই কাজটা করতে হবে। বুঝতে পেরেছি? আচ্ছা, তাহলে নিষেধাজ্ঞা ক্লিয়ার। নিষেধাজ্ঞা কে ইনজাংশনই আমরা পড়ি। এবারে নিষেধাজ্ঞা বলতে বলতে আপনার মাথায় কাজ করবে শুধু নিষেধ। তাহলে ইনজাংশন কি? ইনজাংশন একটা অর্ডার, আদালত একটা আদেশ, যে আদেশের দ্বারা কোনো ব্যক্তি যে কাজ সে করতে পারে না সেটা করা থেকে বিরত রাখা হয়, আর যে কাজ করতে সে বাধ্য সেই কাজটা তাকে করতে বাধ্য করা হয়, আদেশ দেওয়া হয়। ক্লিয়ার? আচ্ছা, কমন কথা শুনবো, এরপর বই পড়ে যাবো, দেখবেন টাস করে আমাদের এটা শেষ হয়ে যাবে। নিষেধাজ্ঞার কিছু কমন প্রিন্সিপাল আছে, মূল মামলার যেরকম প্রিন্সিপাল সেরকম। সেটা কি? অপর পক্ষকে শোনার সুযোগ না দিয়ে, অপরপক্ষকে শোনার সুযোগ না দিয়ে তার বিরুদ্ধে কোনো আদেশ দেয়া যাবে না। এটা হলো প্রথম প্রিন্সিপাল। তার মানে কি? আমি যদি আপনার বিরুদ্ধে একটা নিষেধাজ্ঞার আদেশ দিতে চাই, তাহলে আগে আপনাকে কারণ দর্শানোর সুযোগ দিতে হবে যে কেন আপনার বিরুদ্ধে এরকম নিষেধাজ্ঞার আদেশ দেয়া হবে না। বুঝতে পেরেছি? শুনতে হবে। এক পক্ষ তো আমার কাছে আসছি, তাহলে যার বিরুদ্ধে দিচ্ছি তাকে শোনার সুযোগ দিতে হবে, আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিতে হবে। ক্লিয়ার? আচ্ছা, এখন অনেক সময় এমার্জেন্সি তৈরি হয় যে অপরপক্ষকে শুনে বা শোনার সুযোগ দিয়ে নিষেধাজ্ঞার আদেশ দিতে গেলে যে উদ্দেশ্যে আদালতে এসছে সেই উদ্দেশ্যটা কি হয়ে যাবে? ব্যাহত হয়ে যাবে। সেক্ষেত্রে আদালত চাইলে, মানে অপরপক্ষকে না শোনা পর্যন্ত বা তাকে শোনার সুযোগ দিয়ে ও যে আসবে, ওই না আসা পর্যন্ত একটা অন্তর্বর্তীকালীন সময়ের জন্য একটা নিষেধাজ্ঞা দিতে পারে। এটাকে বলা হয় অ্যাড ইন্টারিম ইনজাংশন, টেম্পোরারি। এটাকে কি বলে? অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা, অ্যাড ইন্টারিম ইনজাংশন। ইন্টারলোকিটরি না, অ্যাড ইন্টারিম।
অ্যাড ইন্টারিম অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা, কথা বুঝতে পেরেছি। আর টেম্পোরারি বা অস্থায়ী কাকে বলে? উভয় পক্ষকে শুনে মূল মামলা নিষ্পত্তি হওয়া পর্যন্ত অথবা পরবর্তী নির্দিষ্ট একটা তারিখ পর্যন্ত যে আদেশটা দেওয়া হয় ওইটাকে বলা হয় টেম্পোরারি। মানে টেম্পোরারিটা কখন? যখন অপর পক্ষকে শুনলেন অথবা শোনার সুযোগ দিয়েছেন কিন্তু আসে নাই, তখন যে আদেশটা দিলেন সেটাকে বলা হয় টেম্পোরারি। আর অন্তর্বর্তীকালীন কোনটা? এক পক্ষকে শুনলেন না, না শুনেই যে আদেশটা দিলেন এটাকে বলা হয় অন্তর্বর্তীকালীন। বুঝতে পারছি নাকি পারি নাই? এখন নিষেধাজ্ঞা আমরা আর একটা ভাবে করবো, একটা হচ্ছে সরকারের বিরুদ্ধে নিষেধাজ্ঞা, আর একটা হচ্ছে সরকার ব্যতীত অন্য কোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে নিষেধাজ্ঞা, যেটাকে আইনের দৃষ্টিতে বলা হচ্ছে প্রাইভেট পার্সন। তাহলে প্রাইভেট পার্সন টু প্রাইভেট পার্সন এই অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা দেয়া যাবে, কিন্তু সরকারের বিরুদ্ধে অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞাও দেয়া যাবে না। বুঝতে পারছি? প্রশ্ন আসতে পারে এটা কেন? সাধারণত সরকারের বিরুদ্ধে অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা দিলে সরকারের কিছু উন্নয়নমূলক কাজ আছে, এই কাজগুলো বাধাগ্রস্ত হয়। ক্লিয়ার? এখন রাস্তা বাড়াবেন, এখন রাস্তার জমি অধিগ্রহণ করছে বা রাস্তার জমি নিয়ে একটা মামলা গেছে আদালতে, গিয়ে যে না আপনি একটা নিষেধাজ্ঞা দেন যেন আমার এই মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এই রাস্তা কাজ না করতে পারে, তাহলে চলবে? চলবে না। এই জন্য এক্ষেত্রে একটা ব্যতিক্রম আনা হয়েছে যে এটা সরকারের বিরুদ্ধে আপনার অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা হবে না সাধারণত। আচ্ছা, মোটামুটি বেসিক বোঝা গেছে। তাহলে এইটা আগে পড়েন, 3 আগে পড়েন, 3 ওইগুলো পরে যাবো, মূল ইস্যু তো পরে যাবো, আগে নিয়মটা পড়ি আগে। 3, বিফোর গ্রান্টিং ইনজাংশন কোর্ট টু ডিরেক্ট নোটিস টু অপোজিট পার্টি। পড়েন। করেছেন, বেশি সময় লাগার কথা না। ক্লিয়ার? মানে কি বেসিক প্রিন্সিপালটা কি? অপরপক্ষকে নোটিশ দিতে হবে। আচ্ছা, নোটিশের পদ্ধতি কি? 3A-তে বলা আছে। মানে দেখেন নিষেধাজ্ঞাতে কত গুরুত্ব দেওয়া হয়েছে, যদি মানে টাইমলি আপনার ইয়া না করতে পারে তাহলে ওই যে আমাদের অর্ডার 5-এ যেভাবে আমরা পড়েছিলাম রুল 20-তে যে সাবস্টিটিউট সার্ভিস, তাহলে সাবস্টিটিউট সার্ভিসের একটা বিধান রাখা হয়েছে 3A পড়ে, 3-এর ক দেখেন পড়ে বুঝতে পারেন কিনা। পাঁচের বেশি কি ছিল? সাবস্টিটিউট সার্ভিস, আদালতের নির্দেশে মানে জারি হইতেই হবে, জারি হতেই হবে। কতদিনের মধ্যে? 7 দিনের মধ্যে। স্বাভাবিক পন্থা যদি না হয় তখন বলবো কি জাস্ট তাহলে তুমি কি করো লটকেয়া জারি করে আসো, তাও কি হিসেবে দেখানো হবে? নোটিশ জারি হিসেবে
দেখানো হবে। বুঝতে পেরেছি? আচ্ছা, এরপরে 5-এর এটা পড়েন, বাকিগুলো আমি ইয়া করবো না, আগে বেসিক ইয়েগুলো পড়ে নেন। 5-এর এ। হুম, পুরোটা শেষ করেন। হ্যাঁ। বোঝা গেছে? মানে কি সরকারের বিরুদ্ধে উন্নয়নমূলক কাজ বা জনস্বার্থের ইয়া হয়, বাধাগ্রস্ত হয়, এরকম কোনো বিষয় আইডেন্টিফিকেশন কোড দিবে না। আমরা কিন্তু সরকারের পক্ষে কে নোটিশ দিতে পারে এটা কিন্তু আমরা 80 ধারায় আমরা পড়েছি, মনে আছে? গভর্নমেন্ট লিডার এর প্রয়োগ পেয়েছেন, যে এক্ষেত্রে আমি কাকে মানে নোটিশ দেওয়ার কথা বলছি? গভর্নমেন্ট লিডারকে। কারণ সরকারের পক্ষে সে মুখ করবে, তাকে নোটিশ দিতে হবে। ক্লিয়ার? এখন আসি আমি মূল কথায়, আমাদের নিষেধাজ্ঞা মূলত এখানে অর্ডার মানে 39-এ রুল অন আর রুল 2-তে। এখন দুই ধরনের বিষয় আছে, একটা হচ্ছে প্রপার্টি কেন্দ্রিক, একটা হচ্ছে প্রপার্টি কেন্দ্রিক, আর একটা হচ্ছে প্রপার্টির বাইরে অন্য কোনো বিষয়, চুক্তি কেন্দ্রিক বা যে কোনো অফিস আদালতের আপনার কোনো কার্যক্রম সম্পর্কিত বিষয় হতে পারে। প্রপার্টি কেন্দ্রিকের ক্ষেত্রে আমাদের রুল অন, কয়েকটা শব্দ একটু মনে রাখবেন। একটা হচ্ছে ওয়েস্টেজ, দেখেন ওয়েস্টেজ যেটা, ওয়েস্ট, ডব্লিউ এস টি, হ্যাঁ, অপচয় হওয়া, বা এরপরে দেখেন ড্যামেজ, আর ওটা হচ্ছে এলিয়েনেট। আচ্ছা, আর হচ্ছে সেল, বিক্রি, সেল। এখন কখন নিষেধাজ্ঞা চাইবো? যদি কোনো একটা পক্ষ, আমাদের নিষেধাজ্ঞা পড়ার ক্ষেত্রে এখন বইয়ের দিকে তাকানোর দরকার নেই, কোনো একটা পক্ষ যদি আদালতকে সন্তুষ্ট করতে পারে যে অপর পক্ষ মামলার যে সাবজেক্ট ম্যাটার, বিষয়বস্তু, সম্পত্তিটা কি করবে, ওয়েস্ট করবে, ড্যামেজ করবে, এলিয়েনেট করবে, হস্তান্তর করবে, বা বিক্রি করবে, অথবা ডিসপোজ করবে, এই কাজ করতে পারে, তাহলে মানে মূল ব্যাপারটা কি, আপনি রায় দিয়ে করবেন কি? তাহলে আগে এটা কি করতে হবে, এটা যাতে না করতে পারে এটা নিষেধাজ্ঞা দিয়ে তাকে ঠেকাইতে হবে। কি কি করতে পারে? একটা যে ওয়েস্ট, এটা কি ড্যামেজ, এলিয়েনেট, আর হলো আর হলো রিমুভ, পাওয়া গেছে? আবার খেয়াল করেন, হোয়ার ইন এনি সুট প্রুভড বাই এফিডেভিট অর আদারওয়াইজ, এই যদি মামলা দরখাস্তের সাথে কি লাগবে, এফিডেভিট লাগবে। অ্যাটাচমেন্ট বিফোর জাজমেন্টও কি লাগবে, অ্যারেস্ট বিফোর জাজমেন্টও কি লাগবে, এফিডেভিট লাগবে। এগুলো কিন্তু এমসিকিউ, যে এই দরখাস্তের সাথে কি লাগবে, এফিডেভিট লাগবে। তাহলে যদি আদালতকে সন্তুষ্ট করতে পারে, কি করতে পারে, দ্যাট এনি প্রপার্টি ইন ডিসপিউট ইন সুট ইজ ইন ডেঞ্জার অফ বিং অস্টেড, কিসের হুমকির মুখে আছে, নষ্ট হয়ে যেতে পারে, ড্যামেজড, এলিয়েনেটেড বাই এনি পার্টি টু দ্য সুট, যে কোনো পক্ষ, তাহলে এক পক্ষ আর এক পক্ষের বিরুদ্ধে, এটা বিবাদী বাদীর বিরুদ্ধে চাইতে পারে, বাদী বিবাদীর বিরুদ্ধে চাইতে পারে, or wrongfully sold in execution of a decree, অথবা এটা ভুলক্রমে এটা এই ডিক্রি জারিতে বিক্রি হয়ে যেতে পারে, or that the defendant, এটা শুধু কার জন্য, এটা বিবাদীর জন্য, or the defendant threatens or intends to remove or dispose of his property with a view to defraud the creditors, সে রিমুভ করতে পারে বা ডিসপ্রুভ করতে পারে কাকে, যাতে ক্রেডিটর মানে বাদীকে প্রতারিত করার জন্য। তাহলে এইভাবে যদি আদালতকে সন্তুষ্ট করতে পারে, তাহলে আদালত কি করবে? সেকেন্ড পার্ট দেখেন, দ্য কোর্ট মে বাই অর্ডার গ্রান্ট এ টেম্পোরারি ইনজাংশন,
আদালত নিষেধাজ্ঞা দরখাস্ত, অস্থায়ী নিষেধাজ্ঞা দরখাস্ত মঞ্জুর করতে পারে। তারপরে কি করবে? টু রেস্ট্রেইন সাচ অ্যাক্ট, ওই বিরত থাকার জন্য, or make some order for the purpose of staying and preventing, কি স্টে করবে বা প্রিভেন্ট করবে, কি করবে? ওই যে ছিল ওয়াস্টিং, ড্যামেজিং, এলিয়েনেশন, ফেল ইন এক্সিকিউশন। ক্লিয়ার? শব্দ করেন এখানে। তাহলে আদালত যদি সন্তুষ্ট করতে পারি, আদালত কি করবে? আদালত তাহলে ওই পক্ষকে এই কাজ করা থেকে বিরত রাখার জন্য আদেশ দিবে। ক্লিয়ার? নিজে থেকে বোঝা গেছে? আর তাহলে এগুলো সব কি নিয়ে? প্রপার্টি নিয়ে। এখন রাষ্ট্র নির্বাচন ঠেকাইতে গেলে আদালতে যদি বলেন এই আদেশ স্থগিত করেন, অথবা এক পক্ষ নির্বাচন চায় না, সে আদালতে যেয়ে কি করবে? যাতে নির্বাচন না হয়, নির্বাচনের উপরে কি চাইবে? ইনজাংশন চাইবে, টেম্পোরারি ইনজাংশন চাইবে। তাহলে এটা কি রুল অনে পড়ে? এবার টু পড়ে। আমাদের দেখবেন যে কোর্টে দরখাস্ত দেয় একসাথে সব 1 আর 2 দিয়ে দেয়। আসলে দুইটা দুইটা ইয়া কেন্দ্রিক না, দুইটা সাধারণত কি কেন্দ্রিক? বা আপনি ধরেন আপনি এই যে নির্বাচন থাকে, নির্বাচনে কি এক পরে একটা দেখেন তো, হ্যাঁ আছে। আপনি দেখেন যাইয়া যদি কোর্টে যেয়ে দেখেন 151 এক লাগে এই নিষেধাজ্ঞা নির্বাচন ঠেকাইতে, চাকরি নিয়োগ পরীক্ষা ঠেকাইতে। এখন 2 পড়েন, দেখেন ইন এনি সুট ফর রেস্ট্রেনিং দ্য ডিফেন্ডেন্ট, কাকে বিরত রাখা? বিবাদীকে। ফ্রম কমিটিং এ ব্রিচ অফ কন্ট্রাক্ট, ব্রিচ অফ কন্ট্রাক্ট চুক্তি ভঙ্গ, অর আদার ইনজুরি অফ এনি কাইন্ড, অথবা এই ধরনের কোনো ক্ষতি, whether compensation is claimed in the suit or not, ওই মামলায় ক্ষতিপূরণ চাওয়া হোক বা না হোক। The plaintiff may, at the time after the commencement of the suit and either before or after judgment, apply to the court for a temporary injunction to restrain the defendant from committing a breach of contract, চুক্তি যাতে ভঙ্গ করতে না পারে। এটা যে ব্রিচ অফ কন্ট্রাক্ট বলতে কি একটা অব্লিগেশন, তার উপরে একটা বাধ্যবাধকতা, ওই বাধ্যবাধকতা যাতে সে লঙ্ঘন করতে না পারে। ক্লিয়ার? এই কন্ট্রাক্টটা একেবারে আমাদের লিখিত চুক্তি লাগবে যে না আসেন আমরা একটা চুক্তি করি, সে চুক্তি লিখি ইয়া না, সেটা না। এটা হচ্ছে ব্রিচ অফ অ্যান অব্লিগেশন, সে যেটা সে করতে পারে না সেটা করতে চাচ্ছে, মানে আউট অফ মানে প্রপার্টি, প্রপার্টি মানে রুল অনের বাইরে। আমি বুঝতে পারছি? ক্লিয়ার? মনে থাকবে? এইভাবে একটু কোর্টে গিয়া প্র্যাকটিস করেন। আচ্ছা, এরপরে কিছু বিষয় আছে, সেটা কি? সেটা হলো নিষেধাজ্ঞার আদেশ যদি কেউ অমান্য করে। 2 এর 3 পড়েন। দেওয়ানি কারাগার, আদালত না, দেওয়ানি কারাগার, সিভিল প্রিজন। কতদিন? 6 মাস। এটা কমন বিষয়, যে কোনো ক্ষেত্রে দেওয়ানি কারাবাস কত? না, এটা তাকে আটক রাখা যাবে, ডিসঅবিডিয়েন্স। আচ্ছা, বই বন্ধ, পড়া বোঝা যায়? এখন যেটা পড়বো সেটা হচ্ছে এই যে নিষেধাজ্ঞার আদেশ হয়ে গেল, তাহলে প্রতিকার কি? বোঝা গেছে? হ্যাঁ, প্রতিকার কি? আপনার বিরুদ্ধে একটা নিষেধাজ্ঞার আদেশ আমি দিয়ে দিচ্ছি, আপনার প্রতিকার কি? বুঝেন নাই? আপনি কি করবেন? মিস আপিল। আরেকটা বিষয় আছে, সেটা মিস আপিলের বাইরে। 4 39-4 বিধি, আপনি ওই আদালতই আদেশটা সেট করার জন্য একটা দরখাস্ত দিতে পারেন। এটাই জানতে হবে আগে, আপনি কিন্তু পরে। বোঝা গেছে? এখন ধরে নেন ওই যে একতরফা ভাবে একটা আদেশ হয়ে গেছে, আপনি এসে শুনানি করতে পারেন নাই, আপনার বিরুদ্ধে একটা নিষেধাজ্ঞার আদেশ দিয়ে দিচ্ছে,
তাহলে আপনি কত বিধি অনুযায়ী করতে পারবেন আদালতের কাছে? 4। বুঝতে পারছেন কথাটা? তাহলে ওটা তো আছেই, তাহলে আপনার অপশন দুইটা, আপনি চাইলে ডাইরেক্ট আপিলও করতে পারেন। আবার এই আদালত, স্যার আমি তো শুনানির সুযোগ পাই নাই, তাহলে আপনি আমাকে একটা শুনানির সুযোগ দেন, আগের আদেশটা কি করেন, রদ করেন, সেটা সেট করেন। এবারে পড়েন 9-4, 39-4। ওটার বিরুদ্ধে এসে বলতে পারি কি আগের আদেশটা বাতিল করেন, অবশ্যই কারণ দেখাইতে হবে। অথবা যে যে উদ্দেশ্যে নিষেধাজ্ঞা দিয়েছে সেই উদ্দেশ্যটা আর এখন এক্সিস্ট করে না, তাহলে আদালতে এসে ওই আদালতই মাথায় রাখতে হবে। কোন আদালতে? ওই আদালতই, সেই আদালতই। হ্যাঁ। এবারে 5, ইনজাংশনটা কার জন্য বাধ্যকর? কর্পোরেশন, বাইন্ডিং অন ইটস অফিসার। ওইখানকার কর্মকর্তা মানে যিনি আছেন দায়িত্বে, তার উপর এটা মানে বাইন্ডিং। মানে আছে না, ধরেন একটা একটা কর্পোরেশনকে আপনি বললেন যে তুমি, মানে একটা স্বায়ত্তশাসিত বডিকে আপনি আদেশ দিলেন যে এই কাজটা করা থেকে তোমাকে কি থাকতে হবে, বিরত থাকতে হবে। এখন মানে সরকার বা একটা বডি, একটা অথরিটি তো কোনো কাজ করে না, ওর পক্ষে কেউ একজন করে। এখন ধরেন আপনি একটা কর্পোরেশনকে, বা ধরেন আপনি ঢাকা স্টক এক্সচেঞ্জ, এই ডাক্তার, সর্বশেষ কথা কি, ঢাকা স্টক এক্সচেঞ্জকে আপনি বলে দিলেন যে তুমি বেক্সিমকোর শেয়ার বিক্রি করবে না পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত। এখন ঢাকা স্টক এক্সচেঞ্জে এই দেদারসে বেক্সিমকো শেয়ার বেচা বিক্রি চলতেছে, তাহলে ডিসঅবিডিয়েন্স হইলো না? শাস্তি কারে দিবেন? এইটা এই যে আমরা পড়লাম যে 5-এ, যে এইটা মানতে কে বাধ্য ছিল? কর্পোরেশনের যে কর্মকর্তা, যার অথরিটিতে এটা বন্ধ হয়, যার অথরিটিতে এটা চালু হয়, সে ডিসঅবিডিয়েন্স করলো। আপনি তো স্টক এক্সচেঞ্জকে শাস্তি দিতে পারতেছেন না, তাহলে ডিসঅবিডিয়েন্সটা করলো কি? করলো তো তার কর্মকর্তা। ক্লিয়ার? বুঝতে পারছি? আচ্ছা, এই ইনজাংশন শেষের দিকে আসতেছি আমরা। এখন যেটা আমরা আলোচনা করবো সেটা হচ্ছে 5-এর এতে প্রথম অংশে আমরা দেখলাম যে সরকারের বিরুদ্ধে অ্যাড ইন্টারিম ইনজাংশন দেয়া যায় না, এটা বুঝেছি। তাহলে ওই সময় কিন্তু একটা ইঙ্গিত দিয়েছি যে ব্যক্তি টু ব্যক্তির বিরুদ্ধে অ্যাড ইন্টারিম ইনজাংশন দেয়া যায়। এক্ষেত্রে কি বোঝা যায়? ব্যক্তি টু ব্যক্তি, প্রাইভেট পার্সন এগেইনস্ট প্রাইভেট পার্সন, অ্যাড ইন্টারিম ইনজাংশন দেয়া যায়। এখন যেটা বলছি, ধরেন যে আমার আবেদনের প্রেক্ষিতে অ্যাড ইন্টারিমটা কখন দেয়? আর্জেন্সি দেখায় না? আর্জেন্সি দেখায় যে ও আসবে কবে, ও কবে শুনবো, এই সময় আমার নাই। তাহলে যার আবেদনের প্রেক্ষিতে এই অ্যাড ইন্টারিম ইনজাংশনটা দেওয়া হলো, যার বিরুদ্ধে দেওয়া হলো, সে যখন আদালতে আসবে, সে আসার 7 দিনের মধ্যে অন মেরিট শুনানি করে একটা আদেশ দিতে হবে। কারণ আগেরটা তো অন মেরিট হয়নি। একজনে কান্নাকাটি করছে, তার চোখের পানিতে আমার মন বলছে, আমি তারে দিয়ে দিছি। এখন যখন অপরপক্ষ আসলো, এখন সে প্রস্তুত শুনানি করতে, তাহলে কতদিনের মধ্যে? 7 দিনের মধ্যে। কথাটা বোঝা গেছে? আচ্ছা, তবে সে যদি এসে সময় চায়, তাহলে তার আবেদনের প্রেক্ষিতে সময় বাড়ানো যেতে পারে। যে এসে বললো যে না, আমাকে তো দিয়েছেন আদেশ, কিন্তু চূড়ান্ত শুনানি করতে আমার কাগজপত্র ইয়ে করতে হবে, আমাকে আরেকটু সময় দিতে হবে। সেই ক্ষেত্রে তার আবেদনের প্রেক্ষিতে, কার আবেদনের প্রেক্ষিতে? যার বিরুদ্ধে আদেশটা গেছে, বিবাদী ঠিক বলা যাবে না, যার বিরুদ্ধে আদেশটা গেছে তার আবেদনের প্রেক্ষিতে সময় বাড়ানো যাবে। কিন্তু যার পক্ষে আদেশটা গেছে, সে যদি 7 দিন পরে কয় যে আরো 7 দিন সময় দেন শুনানি করতে, তখন হবে তো হবেই না, আগের আদেশটা ভ্যাকেট হয়ে যাবে। বোঝা গেছে না যায়নি? কে কি বুঝি নাই? আচ্ছা, এখন এটা যদি বুঝতে চান আপনারা 3 পড়েন, 5-এর এর 3। হ্যাঁ, তাড়াতাড়ি।
যেটা আপনি বললেন ওই যে যেটা আপনি বললেন যে যখন একটা পক্ষ 7 দিন সময় পেল, ওইটাই তো বুঝছেন কিনা? ওকে ফাইন, বুঝলি হলো। এরপরে আমরা ওই লোকাল ইনভেস্টিগেশন যেদিন আলোচনা করেছিলাম সেদিন কিন্তু বলেছিলাম যে 39-এর সাথে লোকাল ইন্সপেকশন আছে। এই যে দেখেন, এই যে ডিটেনশন প্রিজার্ভেশন ইন্সপেকশন, লোকাল ইন্সপেকশন 39-এর সাথে। সেদিন বুঝিয়েছিলাম যে লোকাল ইন্সপেকশনটা সাধারণত ইনভেস্টিগেশনের মতো অত ডিপ হয় না, মানে সামান্য কোনো বিষয় যদি এরকমের হয় যেখানে সার্ভে জানা লোকের দরকার নাই, যে কেউ এটা পারে। হ্যাঁ, মনে আছে? আচ্ছা, এরপরে আদেশ 40, অ্যাপয়েন্টমেন্ট অফ রিসিভার, তত্ত্বাবধায়ক নিয়োগ। একটা ক্লু আমি দিয়েছিলাম যে মামলায় এমন কিছু হতে পারে যে ক্ষেত্রে রিসিভার নিয়োগ করার প্রয়োজন হতে পারে। এখানে কোনো ধরাবাঁধা নিয়ম নাই। আপনি এখানে দেখেন, এখানে বলা হচ্ছে জাস্ট অ্যান্ড কনভিনিয়েন্স। when it appears to the court to be just and convenient, the court may appoint a receiver of any property whether before or after decree। তা রিসিভার কখন হতে পারে? ডিক্রির আগে হতে পারে, ডিক্রির পরে হতে পারে। কিরকমের হয় দেখেন রিসিভারটা, মানে ধরেন একটা আপনার বাটোয়ারা মামলা, বাটোয়ারা কত বোঝেন? বন্টনের মামলা। এই বন্টনের মামলায় আপনার হলো ভাইদের মধ্যে সম্পত্তির দখল নিয়ে পাচ্ছে, কারণ বাটোয়ারা মামলা সবাই মানে ততক্ষণ পর্যন্ত না কি হবে, যতক্ষণ পর্যন্ত ভাগ করে দেওয়া না হবে ততক্ষণ পর্যন্ত সবাই মালিক। এখন সবাই যদি বলে যে না এইটা ভালো ধান হয়, এটা আমি খাবো, তাহলে ঝামেলা হবে কিনা? মারামারি হবে না? হবে। এই জন্য সর্বশেষ কথা কি, মারামারি হবে। ঠিক আছে, এক্ষেত্রে আদালতের কাছে একটা দরখাস্ত দিতে পারে, বা আদালত নিজেই বলতে পারে যে ঠিক আছে ঝামেলার মধ্যে যায় না, রিসিভার নিয়োগ করে দিই। ধান চাষ কে করবে? রিসিভার লোক দিয়ে করাবে। তারপরে মামলার মানে রায়ের পরে তারপরে যার ভাগে পড়ে সে পাবে, হয় কিনা? হয়। এরপরে আবার একটা উদাহরণ দিয়েছিলেন কিনা, ধরেন আপনি এই যে ডাক্তার সাহেব ওনার কাছে কয় টাকা ডিগ্রি পেয়েছিলেন? বুঝলে 10 লাখ টাকা ডিগ্রি পেয়েছেন। এখন ওই যে কে যেন উদাহরণ দিচ্ছে যে স্যার তার তো কিছু নাই, কেমনে আদায় হবে? কিছু নাইটাই খুঁজে পাওয়া গেল যে শ্বশুর বাড়ি দিয়ে বিয়ে করার সময় একটা ঢাকায় একটা ফ্ল্যাট পাইছিল। ঠিক আছে, ফ্ল্যাটের দাম 2 কোটি টাকা, আপনি পাইবেন কত? 10 লাখ। এখন আপনি বলেন এই মানে 10 লাখ টাকার জন্য কি 2 কোটি টাকার ফ্ল্যাট বিক্রি করা হবে? তাহলে কি করা যাবে বলেন? এক্ষেত্রে আমরা কি করতে পারি? রিসিভার নিয়োগ করে দিতে পারি। রিসিভার কি করবে? ফ্ল্যাটটা ভাড়া আদায় করবে, ভাড়া আদায় করে করে আদালতে জমা দেবে। জমা দেওয়ার পরে যেই 10 লাখ হইলো, ধরেন আমরা 2 বছর, হ্যাঁ 10 লাখ হইলো, আপনার এর টাকা কি করলাম? পরিশোধ করলাম, টাকাও হইলো, আপনার ফ্ল্যাটের জায়গায় ফ্ল্যাট হয়ে গেল। এটা তো বাড়ি ইনকাম নাকি, যেমন পুরা প্রপার্টি পাইছে যার ইনকাম, যেমন জিনিস পাইছে হ্যাঁ হ্যাঁ ইনকাম নেই, সেক্ষেত্রে তো কি করা যাবে? পাওয়া লাগবে কেন? একটু উদাহরণ দিতে লোভ লাগে গেছে। হ্যাঁ। আচ্ছা, তাহলে বোঝা গেছে রিসিভার সংক্রান্ত কি, মানে মূল ব্যাপারটা হলো যখনই আদালতের কাছে মনে হবে যে এই ক্ষেত্রে একজন রিসিভার নিয়োগ করা ন্যায়সঙ্গত এবং সুবিধাজনক, জাস্ট অ্যান্ড কনভিনিয়েন্ট, এটা করলেই মামলার যে উদ্দেশ্য এই পারপাসটা সার্ভ হবে, তাহলে আদালত কি করবে? আচ্ছা, এখানে খেয়াল করেন 39-40-1 ক্লোজ এ, অ্যাপয়েন্ট এ রিসিভার অফ এনি প্রপার্টি whether বিফোর আর আফটার ডিক্রি। তাহলে যদি প্রশ্ন আসে যে রিসিভার কখন হতে পারে, ডিক্রি পূর্বে বা ডিক্রি পরে। রিমুভ এনি পারসন ফ্রম দ্য পজিশন অর কাস্টডি অফ দ্য প্রপার্টি, আপনি যদি কাউকে রিমুভ না করেন দখল থেকে, তাহলে রিসিভারের কে কেমনে দখল দিবেন? বোঝা গেছে?
কারণ স্বাভাবিকভাবে যে কোনো প্রপার্টি কেউ না কেউ কি থাকবে, দখলে থাকবে, তাহলে তাকে আপনি সেখান থেকে রিমুভ করবেন, করে কি করবেন, কমিট দ্য সেম টু দ্য পজিশন কাস্টডি অর ম্যানেজমেন্ট অফ দ্য রিসিভার। একজনকে রিমুভ করে সেখানে কাকে বসাবেন, রিসিভারকে বসাবেন। ক্লিয়ার? এরপর কনফার আপন দ্য রিসিভার অল সাচ পাওয়ার as to bringing and defending the suits and for the realization, management, protection, preservation and improvement of the property. ক্লিয়ার? যে প্রপার্টির ব্যবস্থা করা, রক্ষণাবেক্ষণ করা, উন্নয়ন করা, মানে সোজা কথা একজন ম্যান অফ অর্ডিনারি প্রুডেন্স, মানে সাধারণ একজন বিবেকবান মানুষ হিসেবে তার সম্পত্তির জন্য যেই যেই কাজ করে, এরকম কিছু কাজ করার জন্য আপনি রিসিভার নিয়োগ দিবেন। আপনি রিসিভার নিয়োগ দিলেন, সে শুধু ইনকামই করতেছে, ইনকাম করে জমা দিতেছে, খাজনা দিতেছে না, হবে? হবে না। তাহলে এই জাতীয় কাজ করার জন্য আবার বলে আমার কাজ করতেছে শুধু ধান লাগাইছে, এখন দেখা গেল যে মানে প্রতিবেশীর লোক মানে আইন দেয় না, আইন সীমানা দেয়, ওই যে কাটতে 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 ভিতরে ঢুকতেছে, সেটা সে রক্ষা করবে না? রক্ষা করবে। একটা পুকুর, কথার কথা ধরেন একটা পুকুর, বন্যার পানি বা ইয়া হচ্ছে বা জোয়ার হবে, জোয়ার হইতেছে, জোয়ারের পানিতে ডুবে গেছে, তো ওই সময় কি দরকার ছিল, পুকুরে মাছ যাতে অন্য জন না হয়, নেট টেট কিনে তাকে কি দিতে হতো, ঘেরাও করে দেওয়া। এই কাজগুলো তাকে করতে হবে। বলে না আমার শুধু বলছে যে তুমি পুকুরে মাছ রক্ষা করবা, মানে মাছ বিক্রি করে দেবা, তাহলে বছর শেষে যে কয়টা পাবো ওই কয়টা বিক্রি করবো, আমার তো আর কাজ নেই না। এটা হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা, এরপর আছে রিমুনারেশন টু। আদালত নির্ধারণ করে দিবে যে কি পরিমাণ পারিশ্রমিক পাবে, যেন খালি খালি তো সে কাজ করবে না। ঠিক আছে? আচ্ছা, এরপরে ডিউটিস, নিজেরা একটু পড়েন তার দায়িত্বগুলো কি কি। হ্যাঁ, আদালতের নির্দেশ মতো আসামি টাকা পরিশোধ করিবে, তাহার ইচ্ছা মতো বরখেলাপ বা গুরুতর অবহেলার জন্য সম্পত্তি প্রতিপালিত হইলে তজ্জন্য দায়ী হইবে। ঠিক আছে। এখন এনফোর্সমেন্ট অফ রিসিভার ডিউটি, তাকে দায়িত্ব পালনে কিভাবে বাধ্য করা যাবে। আদালতের নির্দেশের সময় এই এই মর্মে তার হিসাবে দাখিল করতে ব্যর্থ হয় অথবা তার নিকটে প্রাপ্য টাকা আদালতের নির্দেশ অনুযায়ী গুরুতর অবহেলার জন্য যদি করে এগুলো তাহলে কি করতে পারে, লাস্টে আছে দ্য কোর্ট মে ডিরেক্ট হিজ প্রপার্টি টু বি অ্যাটাচ। তার প্রপার্টি করা হয়, কার প্রপার্টি, রিসিভার প্রপার্টি, এন্ড মে সেল সাচ প্রপার্টি, এবং আদালত সেই প্রপার্টি বিক্রি করতে পারে। এন্ড মে অ্যাপ্লাই দ্য প্রসিডস টু মেক গুড any amount found to be due from him or any loss occasioned him by him and shall pay the balance to the receiver। মানে ক্ষতিপূরণ যদি কিছু হয় সব বিক্রি করার পরে এরপরে কয় টাকা ক্ষতি করছো ওইটা দেবো, দেওয়ার পরে যদি কিছু থাকে ওইটা কারে ফেরত দেবো, রিসিভারকে দেবো। মানে হার্ডশিপ আছে, মানে আমি রিসিভারে আরামে কাটাই তা কিন্তু না। বোঝা গেছে? এরপরে আসেন 5 নম্বর, when the collector may be appointed receiver। যখন প্রপার্টিটা ল্যান্ড পেইং রেভিনিউ, সরকারকে খাজনা প্রদান করা জমি হয়, সেক্ষেত্রে আমি কাকে ইয়ে করতে পারি, কালেক্টরকে রিসিভার নিয়োগ করতে পারি। ক্লিয়ার? কালেক্টরকে, তবে শর্ত হচ্ছে যে তার কনসেন্ট নিতে হবে। কি নিতে হবে? কনসেন্ট নিতে হবে, সম্মতি নিতে হবে। ক্লিয়ার? তাহলে কি কি বললাম এখন পর্যন্ত, কথা বলে না? আজকে কি কি শেষ হয় না এখনো? আজকে কি বললাম? ইন্টারপ্রিটেড সুট, ইন্টারপ্রিটেড সুট, অ্যাটাচমেন্ট বিফোর জাজমেন্ট, ম্যারেজ বিফোর জাজমেন্ট, ইনজাংশন, টেম্পোরারি ইনজাংশন, আর বললাম রিসিভার। এরপরে আমাদের মামলার আরেকটা বিষয় রয়ে গেছে, সেটা হলো যদি মামলার রায়ের পরে কেউ সন্তুষ্ট না হয় সে কি করতে পারে, আপিল করতে পারে, রিভিউ করতে পারে, নাকি আপিল করতে পারে, রিভিউ করতে পারে, রিভিশন করতে পারে। তাহলে কি কি রয়ে গেল এখন আমাদের? আপিল, রিভিউ, রিভিশন। জিনিস সিভিল মামলা রয়েছে, সেটা হচ্ছে রেফারেন্স। সেটা কি রেফারেন্স? রেফারেন্সটা কি বুঝতে পারছেন? কথা হয় না, না বলতে বলতে হবে।
উচ্চ আদালত অভিমতের জন্য প্রেরণ। সে উচ্চ আদালত বলতে কে? হাইকোর্ট বিভাগ। বুঝতে পারছি না পারিনি কি? ওটা হলো আপনার ইসে কনস্টিটিউশনাল ম্যাটার, ওটা হলো কনস্টিটিউশনাল ম্যাটার। আর আমাদের যেটা হলো সিভিল ম্যাটার, সিভিল ম্যাটারের ওখানে হলো শুধুমাত্র আপিল বিভাগের কাছে যায়। আর আমরা সিভিল ম্যাটারের রেফারেন্স পাবো কার কাছে? হাইকোর্ট বিভাগের কাছে। বুঝতে পারছি? তাহলে চলেন 113 সেকশন দেখছেন। এখন তাড়াতাড়ি কেন হচ্ছে বলেন তো? নলেজ গ্যাদার করার জন্য সহজ সহজ 113 রেফারেন্স টু হাইকোর্ট ডিভিশন। আচ্ছা, এখন দেখেন সাবজেক্ট টু সাচ কন্ডিশনস এন্ড লিমিটেশন। তাহলে এই কন্ডিশনস এন্ড লিমিটেশনস কই পাবো? অর্ডারে। বুঝতে পারছি না পারি নাই? হ্যাঁ হ্যাঁ, অর্ডার 46 দেখেন রেফারেন্স পেয়েছি। আচ্ছা, তারপরে এটা পড়ে নেই, ওখানে জাস্ট একটু ইয়ে রাখেন, একটা চিহ্ন রাখেন, এটা পড়ে আমরা ওখানে চলে যাব। তাহলে কি করতে পারে? এনি কোর্ট, খেয়াল করেন, রেফারেন্স কে চাইতে পারে? এনি কোর্ট মে স্টেট এ কেস and refer the same for the opinion of the High Court Division। তাহলে একটা মামলা বর্ণনা করবে এবং কার ওপিনিয়নের জন্য পাঠাবে? হাইকোর্ট বিভাগে। and the High Court Division may make such order thereon as it thinks fit। এবং হাইকোর্ট ডিভিশন এই বিষয়ে যে কোনো উপযুক্ত মনে করবে সেরকম আদেশ দিতে পারে। এ পর্যন্ত বুঝছি। এখন 46 যান। বিষয়টা অনেক সহজ মনে হয় না? আচ্ছা, এখন আসি আমরা। এখন আসেন, where before or on the hearing of a suit or appeal। তাহলে কোন কোন মামলায় রেফারেন্স পাওয়া যাবে? সুট, আপিলে। in which the decree is not subject to appeal। যে ডিক্রির বিরুদ্ধে কি হয় না? আপিল হয় না। or where the execution of any such decree অথবা ডিক্রি এক্সিকিউশনের পর্যায়ে any question of law or uses having the force of law arises। কখন আপনি রেফারেন্স চাইতে পারবেন? যদি কোনো কোশ্চেন অফ ল, আইনের প্রশ্ন অথবা প্রথা, যে প্রথার আইনের মতো ফোর্স আছে, শক্তি আছে। বুঝতে পারছি না পারি নাই? আগে মনে হলো কি সব জায়গায় কথায় কথায় কি চাইতে পারবো? রেফারেন্স চাইতে পারবো। এখন কি দেখতেছি কখন চাইতে পারবো? যদি আইনের প্রশ্ন অথবা এমন কোন প্রথা যে প্রথার আইনের শক্তি আছে, এরকম প্রশ্ন উত্থাপিত হয়। one who is the court trying the suit or appeal or executing the decree entertains reasonable doubt। যে কোর্ট মামলাটা বিচার করতেছে তার যথেষ্ট সন্দেহ তৈরি হয়েছে, মানে কি যে এই বিষয়ে কি করব বা কি করব না। তাহলে the court may either of its own motion, নিজ উদ্যোগে, or on the application of the parties অথবা পার্টির আবেদনের প্রেক্ষিতে draw up a statement of the facts of the case। তাহলে মামলার ঘটনা বর্ণনা করবে। and the point on which doubt is entertained, কোন পয়েন্টে সন্দেহটা উদ্ভব হয়েছে। and refers as a statement with its own opinion on the point, এবং ওই পয়েন্টে তার মতামত কি এটা উল্লেখ করে কার কাছে পাঠাবে? হাইকোর্ট ডিভিশনের কাছে পাঠাবে। বুঝতে পারছি না পারি নাই? ক্লিয়ার? আই বোঝে না, ঘুমাইছি। বাকিরা বুঝছি? আবারও বলছি, কখন রেফারেন্স যাবো? যদি আইনের প্রশ্ন অথবা প্রথাগত বিষয়, যে প্রথার কিসের ফোর্স আছে? আইনের ফোর্স আছে, এমন প্রথাটা একবার আইনের মতো শক্তিশালী, এই বিষয়ে যদি তার সন্দেহের উদ্রেক হয় তাহলে সে কি করবে? মামলার ঘটনাটা বর্ণনা করবে, করার পরে কোন বিষয়ে সন্দেহের উদ্রেক হয়েছে সেই বিষয়টা উল্লেখ করবে, করে ওই বিষয়ে তার মত কি, তার মত
আদালতের মত কি, কারণ তারও তো একটা মত থাকতে পারে, এইটা উল্লেখ করে কার কাছে পাঠিয়ে দিবে, হাইকোর্টের কাছে পাঠিয়ে দিবে। বুঝছি? এখন এরপরে কি হইতে পারে, কোর্ট চাইলে মামলা স্টে রাখতে পারে। কোন কোর্ট? যেই কোর্ট রেফারেন্স চাচ্ছে সেই কোর্ট। অথবা সে চাইলে যে বিষয়ে সে মতামত দিয়েছে ওইটার উপরে ভিত্তি করে মামলাটা কন্টিনিউ করতে পারে। সিদ্ধান্ত, কারণ সেটা একটা মতামত দিয়েছে, যদি উচ্চ আদালতের সিদ্ধান্তের সাথে তার মতামত মিলে যায় তাহলে তো কোনো ঝামেলা নাই, কারণ মামলাটা আগেই থাকলো। আর যদি তার মতের সাথে উচ্চ আদালতের মত না মিলে তাহলে উচ্চ আদালতের মতের আলোকেই তাকে চলতে হবে। উভয় ক্ষেত্রে উচ্চ আদালতের মতের উপরই চলতে হবে। একটা হলে মিললে সমস্যা নাই, আর হলো কি না মিললে তার মাঝখানে যতটুকু আগাইছে এটা বাদ যাবে। কথা কি বোঝা গেছে না যায়নি? আচ্ছা, 2 নম্বর পড়েন। বোঝা গেছে? আচ্ছা, এরপর আসেন হাইকোর্ট বিভাগ কি করবে। দ্য হাইকোর্ট ডিভিশন আফটার হিয়ারিং দ্য পার্টি, ইফ দে এপিয়ার অ্যান্ড ডিজায়ার টু বি হার্ড, যদি পক্ষরা আদালতে উপস্থিত হয় এবং শুনানিতে অংশ নিতে চায়, shall decide the point so referred, যে পয়েন্টটা পাঠানো হয়েছে ওই বিষয়ে সে কি করবে, সিদ্ধান্ত নিবে। and shall transmit a copy of his judgment, তার রায়ের একটা কপি, under the signature of the registrar, তার স্বাক্ষরে, রেজিস্ট্রারের স্বাক্ষরে, to the court by which the reference was made। কঠিন লাগে? তাহলে হাইকোর্ট তার সিদ্ধান্তটা কার স্বাক্ষরে পাঠাবে, রেজিস্ট্রারের স্বাক্ষরে। কোথায় পাঠাবে? যেই কোর্টে রেফারেন্স চাইছে সেই কোর্টে। আচ্ছা, 4 পড়েন, 4। হ্যাঁ, 6 নম্বর পড়েন। ডিফারেন্স হইতে পারে যে মামলাটা আমার শোনার এখতিয়ার আছে কি নাই। তাহলে কি রেফারেন্স চাইবে? কোড। বুঝতে পারছি? রেফারেন্স বুঝতে পারছি না পারি নাই। এখন চলেন রিভিউ, 114। না 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 না, হয় না। রিভিউ, এটা তো জানার কথা। রিভিউ কখন হয়, কটা ক্ষেত্রে হয়? 3টে ক্ষেত্রে। 114তে কি আছে? আপিল চলে না, আর হচ্ছে আপিল চলে কিন্তু আপিল কোনো হয় নাই। আর এটা কি? স্মল কজ কোর্টের রিভিউ রেফারেন্স, এই যে দেখছেন, স্মল কজ কোর্ট যদি কি চায়, রেফারেন্স চায়, তাহলে সেটার বিরুদ্ধে রিভিউ কার কাছে হবে? হাইকোর্টে হবে। আর অন্য রিভিউ কার কাছে হবে? যেই কোর্ট রায় দিয়েছে সেই কোর্টে। বুঝতে পারছেন? তাই কঠিন রিভিউ। और on the reference of a small court, 3টে না, এফবিসি। তারপর সে কি করতে পারে, সে ওই কোর্টে অ্যাপ্লাই করতে পারে জাজমেন্টটা রিভিউ করার জন্য। এখন দেখেন এই বক্তব্য যদি সঠিক হয় তাহলে আপিল করবো না, আমি আপিল না করে আমি কি করবো,
রিভিউ করব। একটু খটকা লাগে কিনা? একটা হলো আপিল চলে না, সেখানে আমাকে অবশ্যই রিভিউ করতে হবে। কিন্তু আরেকটা বলছি কি, আপিল চলে কিন্তু আপিল করা হয় নাই, তাহলে আমি আপিল করবো না। আমি কি করবো? রিভিউ করবো। পুরো বোঝা গেছে? স্মল কজ কোর্টের সিদ্ধান্তের উপরে রেফারেন্স, স্মল কজ কোর্টে রিভিউ করবে না, রিভিউটা করবে কে? হাইকোর্ট বিভাগ। কারণ স্মল কজ কোর্টের রেফারেন্সের সিদ্ধান্তের রিভিউ, তাই স্মল কজ কোর্টের রেফারেন্সের সিদ্ধান্ত কে দেয়? হাইকোর্ট বিভাগ দেয়। তা রিভিউ কে করবে? হাইকোর্ট বিভাগ করবে। তো ওইটা বাদ দিই, আমি 2 নম্বর নিয়ে প্রশ্ন করতেছি যে আপিল চলে কিন্তু আপিল করি নাই, তাহলে আপনি বলেন তাহলে সবাই রিভিউ করবে, আপিল করবে না কেউ। বুঝছেন? এর উত্তর আছে 47-এ, হয়ে পড়েন। আদেশ 47, অর্ডার 47। শুরু করেন, আগে রুল অন করেন। এর রীতি বা আদেশের যদি চলে না, এরকম কোনো রীতি বা আদেশ বা দুটি বিষয়ে বিচার আদালতের মধ্যে সম্মত সিদ্ধান্ত দিতে যদি কোনো ব্যক্তি এমন ধরনের হ্যাঁ, ইংরেজিতে পড়েন, ভুলের মধ্যে আছেন, ইংরেজিতে পড়েন, আসল কারণটা বের করতে হবে। মানে আমার কথা বুঝছেন না বুঝেন নাই? মানে ওই তিনটে যদি হয় তাহলে তো আমি আমি আপিল করবো না, আমি সবসময় কি করবো? রিভিউ করবো। কোনো ব্যতিক্রম আছে কিনা? এটা 47 বের করেন, রুল অন পড়েন। ওই তিনটা হুবহু মিলে যাবে, সমস্যা নাই। And, এবার দেখছেন and, এটা কি 114 ছিল? না, তাহলে ওই তিনটাই যথেষ্ট নয়, এন্ড শব্দটা এখানে যুক্ত আছে। এবার বুঝছেন? এখন পড়েন। হ্যাঁ, ডিউ ডিলিজেন্স, হিজ নলেজ। এবার বুঝছেন? এই পর্যন্ত থামেন, মানে কি ওই একটা শর্ত তো থাকবেই। একটা শর্ত কি, যে এমন নতুন কিছু বের হইছে যেটা ডিক্রি প্রদানের আগ পর্যন্ত আমার কাছে ছিল না, আমি এখন নতুন কিছু কাগজ পাইছি, তাহলে এই কাগজটা যদি আমি ওই সময় দিতে পারতাম তাহলে সিদ্ধান্তটা কি হইতো? এইরকম আসতো না। এবার বুঝছি? দায়িত্বশীল, মানে ওইখানে তো তিনটা যদি আমি মানে শুধু অর্ডারের সেকশনের মধ্যে থাকি তাহলে সবসময় কনফিউজ কাজ করবে, তাহলে তো আমি কখনোই কি করবো না? আপিল করবো না, আমি সবসময় কি করবো? রিভিউ করবো। তাহলে এই যে এন্ড, নতুন শর্ত সেটা কি, যে হু আফটার ডিসকভারি নিউ ফ্যাক্টস, নিউ এভিডেন্স, নতুন আমি মানে রায় দেওয়ার পরে আমি খুঁজে দেখছি যে আমার কাছে আরো ডকুমেন্ট আছে, যেটা আমি ওই সময় কি করতে পারি নাই, প্রডিউস করতে পারি নাই। ওই সময় প্রডিউস করলে আমার সিদ্ধান্ত কি হইতো? চেঞ্জ হইতো। ছিল না। এই যে দেখেন ডিউ ডিলিজেন্স, আমার অনেক সতর্কতা থাকা সত্ত্বেও আমি এই ডকুমেন্ট গুলো প্রডিউস করতে পারিনি। এবার বোঝা গেছে? এই হলো আসল পয়েন্ট রিভিউ। আর নাহলে তো সবাই কথা কথা কি করতো? রিভিউ করতো। ডিউ ডিলিজেন্স মানে কি, যথেষ্ট সতর্কতা থাকা সত্ত্বেও এই ডকুমেন্ট গুলো প্রডিউস করতে পারিনি। কোনো কি হইতো? কোনো হয়তো আমার সিদ্ধান্ত এইভাবে আসতো না। এবার পরে বাকিটা ধরাই দিলাম।
মূল সিনটা বোঝা গেছে। আচ্ছা, এখানকার তাহলে কিছু রুল 2 পড়বেন, রুল 5 পড়বেন নিজেরা, 6 পড়বেন নিজেরা নিজেরা পড়বেন। ঠিক আছে, আরেকটু পড়ার পর রিভিশন। আচ্ছা, তাহলে আমরা ইনশাআল্লাহ দেখি আগামী ক্লাসে আমরা ইয়ে করতে পারি কিনা। আমাদের অর্ডার এখন শুধু বাকি আছে দুইটা অর্ডার, একটা হলো 41 আর 43। হ্যাঁ, 41 আর 43 আপিল, ডিক্রির বিরুদ্ধে আপিল, অর্ডারের বিরুদ্ধে আপিল, আর কিছু সেকশন। এটা পড়ার পরে যদি আমরা সময় পাই তাহলে আমরা এই 21 মানে এক্সিকিউশন ইয়েটা আমরা পড়াবো। ঠিক আছে, তবে একটু ইয়া থাকলো যে পড়ে আসেন রিভিশন, 115 সেকশনটা একটু পড়ে আসেন, এটা খুব সহজ। রিভিশনের ইয়ে নাই, অর্ডার নাই, রিভিশনের অর্ডার নাই, সহজ হয়ে গেল, সেকশনটা পড়লেই হবে। রিভিশনটা কেমনে পড়বেন আমি বলে দিচ্ছি। একটা হচ্ছে ডিক্রির বিরুদ্ধে রিভিশন, আর হচ্ছে অর্ডারের বিরুদ্ধে রিভিশন। বুঝতে পারছেন? একটা হয় জেলা জজ কোর্টে আর একটা হয় হাইকোর্ট বিভাগে, খালি এই দুইটা ভাগ করে পড়বেন যে কোনটার বিরুদ্ধে জজ কোর্টে হয় আর কোনটার বিরুদ্ধে হাইকোর্ট বিভাগে হয়। এই এটা পড়বেন, বিরুদ্ধে জেলা জজের অর্ডারের বিরুদ্ধে কই যাবেন, ডিগ্রি একটা ভাগ, একটা যায় জেলা জজের কাছে আর একটা যায় হাইকোর্টের কাছে, এই জিনিসটা পড়লেই হবে আর কিছু না। এখন রিভিশন কখন হয়? যেখানে আপিল চলে না সেখানে কি হবে? রিভিশন হবে। সহজ বিষয়, ক্লিয়ার? তাহলে 115 পড়বেন, আর আপনার এই আজকে যেগুলো আলোচনা করলাম এগুলো পড়বেন, পড়লে আমরা নেক্সট ক্লাসে আমরা একটু এই দেখি কতটুকু আগানো যায়। আমাদের কয়টা ক্লাস আছে এটা আমি আরো জিজ্ঞেস করবো, যদি আগামী ক্লাস শেষ হয় তাহলে আগামী ক্লাসে আমাদেরকে শেষ করতে হবে। একটু পার্থক্য আছে। টেম্পোরারিটা হলো মানে অপরপক্ষকে শুনানির সুযোগ দিয়ে করা হয়, আর অ্যাড ইন্টারিম যেটা অপরপক্ষকে শোনার সুযোগ না দিয়েই তার বিরুদ্ধে একটা আদেশ পাস করা হয়। ইন্টারলোকুটরি বলতে কি? ইন্টারলোকুটরি বলতে তো কোনো কথা নেই, অ্যাড ইন্টারিম আর টেম্পোরারি।